নমস্কার, আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়, হোমিওপ্যাথি বিশেষজ্ঞ। আজকে আমি একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেছি যে আলোচনাটা করা দরকার। সেটা হচ্ছে, দেখবেন আমার ভিডিওতে অনেকেই এটা কমেন্ট করেন যে এমার্জেন্সিতে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা যায় না, বা কেউ কেউ একটু বিদ্রূপের সুরেই প্রশ্ন করেন যে অন্যান্য সময় তো আমি হোমিওপ্যাথি ব্যবহার করছি, কিন্তু এমার্জেন্সিতে কি আপনারা ব্যবহার করতে পারবেন? তখন তো আপনাকে অ্যালোপ্যাথির কাছে যেতে হবে, বা আপনার যখন বড় কোনো শরীর খারাপ হবে তখন আপনি কি করবেন? এরকম অনেক প্রশ্ন করে। আবার সমাজে আমার অনেক সময় গিয়ে দেখবেন কেউ আবার ঠোঁটের কাছে একটু বিদ্রূপের হাসি রাখেন, হাসি রেখে একটা মতামত প্রকাশ করেন, কীরকম না, যার নেই কোনো গতি সেই করে হোমিওপ্যাথি। তো আজকে আমরা এই যে আমাদের কথাবার্তাগুলো, সমাজের প্রচলিত যে কথাবার্তা, এটা কতটা ঠিক, কতটা ভুল, এবং মানুষ কেন এই চিন্তা ভাবনাটা করেন, কেন এই কথাগুলো বলেন, তাদের যুক্তি কতটা কোথায়, তাদের বলার কারণগুলো কি, এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন, যারা দেখেন আমার ভিডিওগুলো, তারা এইটুকু জানেন যে আমি যখন কোনো কথাবার্তা বলি সেটা কিন্তু প্রতিষ্ঠা করার জন্য, সেই সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি কিন্তু তার যুক্তিটা রাখি। এবং মানুষের মাঝখানে যুক্তি দিয়ে যদি কোনো কথাবার্তা বলেন, তাহলে মানুষ বোধহয় সহজেই বোঝা যায়, সেটা যতটাই তিক্ত হোক না কেন মানুষকে সেটা মানতে বাধ্য হয়। যুক্তি এমনই একটা জিনিস, আর যুক্তি ছাড়া তো কোনো জিনিসপত্র চলে না, তাই না? তো প্রথমে আমরা খোঁজার চেষ্টা করব যে এমার্জেন্সিতে আমরা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করতে পারি কি না, প্রথম। দ্বিতীয়ত আমরা আর একটা জিনিস খোঁজার চেষ্টা করব যে অনেকেই দেখবেন একটা চিন্তা ভাবনা করেন, যে সেটা হচ্ছে যে আমি যদি ডাক্তারবাবু সামনাসামনি রুগী দেখাই যতটা ভালো হবে, আমি যদি অনলাইনে বা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে যদি তাকে দেখানো হয় তাহলে কতটা ভালো হবে। তাহলে মনে হচ্ছে ওই সামনাসামনি বসে দেখলে যতটা ভালো হয়, অনলাইনে রুগী দেখলে বোধহয় ততটা ভালো হয় না। এই দু ধরনের কমেন্ট সাধারণত আমার ভিডিওতে আসে। তো এই উত্তরটাই খুঁজবো। তার জন্য এই উত্তরটা জানতে গেলে, যে আদৌ এমার্জেন্সিতে আমরা হোমিওপ্যাথিটাকে ব্যবহার করতে পারি কিনা, ভিডিও কলে আমরা দেখতে পাই কিনা, এই সমস্ত জিনিস জানার জন্য আমাকে গোটা ভিডিওটা দেখতে হবে। প্রথমে এখানে আমি একটি আমার ভিডিও দিচ্ছি, রুগীর ভিডিও, যেটা কালকে ভদ্রলোক এসেছিলেন। আজকে হচ্ছে 22শে এপ্রিল, তো 21শে এপ্রিল ভদ্রলোককে আমি দেখেছি এবং তার ভিডিওটা আমি এখানে আপলোড করছি। আপনারা প্রথমে দেখুন, তারপরে এই বিষয়টাকে নিয়ে আলোচনা শুরু করব। আপনার নাম বলুন। প্রশান্ত সিনহা, বাড়ি? বৈধবাটি। আচ্ছা, কি কি সমস্যা নিয়ে আপনি আমার দেখাচ্ছিলেন? সমস্যা হচ্ছিল শ্বাসকষ্টে, আচ্ছা, গা হাত পা ব্যথা, বিশেষ করে পায়ে। আচ্ছা, একটা রেকটামের সমস্যা, রক্ত পড়া। হ্যাঁ, আর আর বিশেষ তো শ্বাসকষ্টের এটাই ছিল। আচ্ছা আচ্ছা, আপনার কাশিটা হচ্ছিল, কাশিটা আর কি পরে কমেছিল। আচ্ছা, কি প্রচন্ড কাশিটা খুব হচ্ছিল, যেন হচ্ছে এত কফ উঠছে একটুখানি। আচ্ছা আচ্ছা, শ্বাসকষ্টটা আরো হচ্ছে। আচ্ছা, সেটা আর কি, কাশিটা কমেছে, বাকিগুলো তো ছিল। আচ্ছা, এর জন্য কি কি ট্রিটমেন্ট করা হচ্ছিল? বলে দিন। ট্রিটমেন্ট করা হচ্ছিল বলতে পারভেজ দেখানো হচ্ছিল। আচ্ছা, সে এবার তার টেস্টগুলো করেছিলেন, ব্রঙ্কোস্কপি, ব্লাড টেস্ট, আরও তোমার কালচার রিপোর্ট, CD4, CD8, তারপরে যা যা এরকম লাংস রিলেটেড যা যা টেস্ট হয় সবই হয়েছে। সিটি স্ক্যান হয়েছে, সবই হয়েছে, কিন্তু আসল ফাইন্ডিংস তো কিছু বেরোয়নি এখনো পর্যন্ত। আচ্ছা, শুধু স্টেরয়েডেই চলছিল, তারপরে তোমার কাছে দেখানো হলো। আচ্ছা, ডাক্তারবাবু কি বলেছিলেন, সমস্যাটা কি বলেছিলেন? সমস্যা এখনো পর্যন্ত ডাইরেক্টলি কিছু বলেননি, লাস্ট বলেছিলেন যে হাইপারটেনসিভ নিউমোনিয়া। আচ্ছা, শুধু এটা বলে, তার জন্য কোনো স্পেসিফাইড ওষুধ দেয়নি, শুধু স্টেরয়েডই ছিল। আচ্ছা, শুধু স্টেরয়েডই ছিল, তার জন্য কোনো স্পেসিফাইড ওষুধ কিছু এখনো পর্যন্ত দেয়নি। আচ্ছা আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে চলছিল? এটা চলছে মোটামুটি 3 মাসের কাছাকাছি সমস্যাটা চলছিল। আচ্ছা, অক্সিজেন সিলিন্ডারও তো নেওয়া হয়েছিল না? অক্সিজেন সিলিন্ডার নেওয়া ছিল ব্রঙ্কোস্কপির পর থেকে। কতদিন সেটা? অক্সিজেন সিলিন্ডারটা চললো দিন 10-15 মতো চললো।
আচ্ছা, অক্সিজেনটা। কত লিটার করে অক্সিজেন দেওয়ার কথা বলেছিলেন? 2 লিটারে বলেছিলেন, তারপরে 2 লিটারে হচ্ছিল না, মাঝে মাঝে সেটাকে 2.5-3 করতে হচ্ছিল। হ্যাঁ, বাড়ছে। তারপরে যখন লাস্ট একটা টেস্টের রিপোর্ট দেখাতে নিয়ে গেলাম তখন বললেন যে এখন দরকার না বললে দিতে হবে না, রাত্রিবেলা দিতে হবে। তার মাঝে তোমার ওষুধটা তো খেয়ে আর অক্সিজেনটা লাগছিল না। আচ্ছা, এর মাঝখানে পেশেন্টের কমপ্লেন কি ছিল, কি করছিল? অক্সিজেন ছাড়লেই শ্বাসকষ্ট হচ্ছিল, আর চান বাথরুম এইসব করা বা খাওয়ার পর হলে শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছিল। তখন লাগছিলই অক্সিজেনটা আর একটু বেশিতে লাগছিল, মানে যদি 1-এ চলে 1-এ হচ্ছিল না, 1.5-এ 2-এ লাগছিল। আচ্ছা, তারপরে আবার কিছুক্ষণ বাদে আস্তে আস্তে কমছিল। আচ্ছা, এই আচ্ছা। তো আমি ওনাকে ট্রিটমেন্ট স্টার্ট করেছিলাম 9/4, মানে আমাদের 9ই এপ্রিল 2025-এ। আচ্ছা, ওষুধটা আমি আপনাদের প্রেসক্রিপশনটা শো করছি। হ্যাঁ, আপনারা আমাকে একটু অনুমতি দিলে আমি শো করবো আর কি। এটা ওনার প্রেসক্রিপশন যেটা আমি করেছিলাম। দেখুন, ওনার এই শর্টনেস অফ ব্রেথ ছিল 2-3 মাস ধরে, যেটা কথা বলা হচ্ছিল। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট চলছিল, পালমোনোলজিস্ট দেখা হয়েছিল। কিন্তু ওনাকে যেটা আমি প্রেসক্রিপশন করেছিলাম সেটা ছিল বেলেডোনা 30, 5টা ডোজ দিয়েছিলাম। 9 তারিখে নিয়ে যাওয়া গিয়েছিল, পেশেন্ট 10 তারিখে খেয়েছিলেন, যেমন করে আমি খাওয়াই। কারণ আমি পেশেন্টের সাইকোলজিক্যাল বিষয়টা ছিল, একটুখানি ফ্যামিলি সমস্যা ছিল, ওনার সাথে আমার কথা হয়েছিল, সেই জায়গা থেকে আমি বুঝতে পেরেছিলাম এবং প্রেসক্রিপশনটা করেছিলাম। অনলাইনে দেখেছিলাম ওনাকে। হ্যাঁ, দেখুন এখানে আমি লিখে রেখেছি অনলাইন কনসালটেশন। ওনাকে প্রথমে ভিডিও কলে দেখে নিয়েছিলাম আমি, এরপরে পেশেন্ট কেমন থাকছে সেটা জিজ্ঞেস করি। আচ্ছা, ওষুধটা খাওয়ার পর 10 তারিখে ওষুধ খাওয়ার পর কি কি ইমপ্রুভমেন্ট হলো? ওষুধটা খাওয়ার পরে ওর যে একটা সেই মানে জড়তা মতনটা ছিল, যেন সে বিছনা থেকে আর উঠতে পারছে না। আচ্ছা, মানে একদম সে মানে নেতিয়ে পড়ছে, বিছনায় মিশে যাচ্ছে। ধীরে ধীরে দেখলাম সেটা একটু ইমপ্রুভ করছে। আচ্ছা। নিজেই অক্সিজেন খুলে রাখছে, কিছুক্ষণ সময় আমি কমিয়ে দিয়েছি। আচ্ছা। আমাকে বকছে, তুমি কেন কমাতে যাচ্ছ, আমি তো নিজেই খুলে রাখছি। আচ্ছা, নিজেই খুলে রাখছে, একটু ঘরের মধ্যে দিয়ে একটু ঘুরছে, আবার দরকার পড়ছে একটু লাগলে, আবার তার মধ্যে একদিন ছাদে উঠে গেছে সিঁড়ি দিয়ে। আচ্ছা, ছাদ থেকে নেমে এসেছে, নিজে পায়ে আবার একটু অক্সিজেনটা দিয়েছে। আচ্ছা, দিয়ে আবার কিছুক্ষণ পর আবার খুলে ফেলেছে। আচ্ছা। তবে যে একটা স্ট্রেস মতন হচ্ছিল, একটা ডিপলি যেন মনে হচ্ছে একটা মানসিক কোনো একটা এর মধ্যে সেটা দেখলাম আস্তে আস্তে রিকভারি করছে। আচ্ছা, হ্যাঁ, ওইটা ওষুধটা খাওয়ার পর থেকেই আস্তে আস্তে অক্সিজেনটা নেওয়া কম করতে শুরু করে। আচ্ছা, আমি তো অক্সিজেনটাকে ট্যাপিং করার কথা বলেছিলাম। যেদিনকে ওষুধ খাওয়ানো হয়েছিল তার কতদিন পর থেকে ট্যাপিং করা হলো? তার পরের দিন থেকে ট্যাপিং করা হয়েছিল। কমাতে শুরু করা হলো, 0.5-এ রাখতে যাও, কোনো সময় হয়তো বলতো 1-এ দিতে, আবার 0.5-এ করে দিতে। মানে যেটা 2.5 লিটার 3 লিটার চলছিল সেখান থেকে অক্সিজেনটা কমিয়ে 0.5-এ নিয়ে আসা হলো। তারপর এখন তো লাগছেই না অক্সিজেন। কতদিন অক্সিজেন ছাড়া চলছে? 3 দিন একদম টোটালি ছাড়া। মানে আজকে বোধহয় একটুখানি সময় নিতে হয়েছিল, কারণ আজকে নিজে চান করেছে, কালকেও নিজে চান করেছে। আচ্ছা। চানটা করার আমি চান করে দিলে ওটা লাগছে না, আজকে নিতে হয়নি, কালকে নিজে চান করেছে। ওই 1 মিনিটও না, একটু দিয়ে খেয়ে বোধহয় খাওয়ার পরেই খুলে দিয়েছে, 1 মিনিট 2-3 আচ্ছা, এর মাঝখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছিল আপনার ঘুমেরও খুব সমস্যা হচ্ছিল। সেই ঘুমটার কেমন অবস্থাটা এখন কেমন আছে? এখন ঠিক আছে, এখন মোটামুটি ঘুমটা। রেকটামে আপনার যে সমস্যাটা চলছিল সেটা? ব্লাডটা বন্ধ হয়েছে। আচ্ছা, সেটা কবে বন্ধ হলো? ওই ওষুধটা খাওয়ার পর বন্ধ হয়েছে। আচ্ছা, কিন্তু ব্যথাটা রয়ে গেছে একটু। আচ্ছা, ব্যথাটা রয়ে গেছে। এর মাঝখানে আপনি বলছিলেন যে আপনার বুকে একটা খুব চাপ লাগছিল, সেই চাপটা এখন কেমন আছে? এখন একটু কম আছে। একটু জোরে বলুন। কম আছে, এখন একটু কম আছে। আচ্ছা, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট তো অ্যালোপ্যাথি হলো এতদিন ধরে। আচ্ছা, এর মাঝখানে বোধহয় কার্ডিওলজিস্টও দেখেছিল না, জেনারেল ফিজিশিয়ান? পালমোনোলজিস্ট দেখার আগে দেখা হয়েছিল। আচ্ছা, আচ্ছা, পালমোনোলজিস্ট কার্ডিওলজিস্ট দেখা হয়েছিল আগে। আচ্ছা, কার্ডিওলজিস্ট নয়, জেনারেল ফিজিশিয়ান। আচ্ছা, তিনি হার্টটার উপরেই আগে ফোকাস করেছিলেন, কোনো সমস্যা আছে কিনা সেই রিলেটেড সব রকমের ব্লাড টেস্ট থেকে শুরু করে ইকোকার্ডিওগ্রাম সবই টেস্ট করেছিলেন, সেইটাই করা ছিল। আচ্ছা, ঠিক আছে। ট্রিটমেন্ট নিয়ে আপনারা কি বুঝলেন? হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সম্পর্কে আপনারা কি বুঝলেন? না, তো তোমার ওষুধটা খেয়ে কাজ তো ভালোই করলো, অক্সিজেনটা লাগছে না এখন। প্রথমে আস্তে আস্তে কমা থেকে এখন অক্সিজেনটা লাগছে না, 3-4 দিন ধরে একদমই লাগছে না অক্সিজেনটা। আর
আর অক্সিজেনটা ছাড়াই তোমার অক্সিমিটারে রিডিং আসছে 100। ঠিক। একদম। তাহলে লোকে এমার্জেন্সিতে, তাহলে আমরা যে সবসময় যেটাকে বলি, ওরা শুধু তাহলে আমরা এমার্জেন্সিতে হোমিওপ্যাথিটাকে ব্যবহার করতে পারি এবং সুন্দরভাবে ব্যবহার করতে পারি, শুধু ব্যবহারটা জানতে হবে। হ্যাঁ, অক্সিমিটারে ওর আসছে ওরকম 98 99 এরকম। সে কালকে কি এক একটা আঙুলে এক এক রকম দেখাচ্ছে, 88 দেখেছে, আমার ওটা নেমে গেছে অক্সিজেনটা। আচ্ছা আচ্ছা, ভাই বলছে অক্সিজেন সরিয়ে দেবো এখান থেকে। তাহলে ওরা যেটাকে হাইপারটেনসিভ নিউমোনিয়া ধরলো, তার প্রধান কারণ একটা ফ্যামিলিয়াল হিস্ট্রি ছিল, মানে ফ্যামিলিয়ার একটা টেনশন ছিল কদিন ধরে, সেইখান থেকে রোগটা তৈরি হয়েছিল। এটা সাইকোলজিক্যাল, যেটা আমি বারংবার ধরে বলে দিই, মানুষ নিজের রোগ নিজে ডেকে নিয়ে আসে, সেটাই ঘটলো। আর এইখানে আমরা অক্সিজেনের মতো যেটাকে ব্রিদিং ডিস্ট্রেস চলছিল, ওই জায়গা থেকেও কিন্তু একটা পেশেন্টকে এমার্জেন্সিতে, মানে যেখানে স্টেরয়েড দিয়ে ওরা কিছু করতে পারছে না। আচ্ছা, ওরা স্টেরয়েডটাকে বাড়ানোর কথা বলেছিল লাস্ট আমি গেছিলাম 13 তারিখ। আচ্ছা, 13 তারিখে বলেছিলেন স্টেরয়েডের ডোজটাকে বাড়ানোর জন্য। আচ্ছা, কিন্তু স্টেরয়েড ডোজটা বাড়াতে হয়নি। তোমার ওষুধটা খাওয়ার পরে তো আর স্টেরয়েডের ডোজটা বাড়াতে হয়নি। আচ্ছা, কারণ রিডিংও ঠিক আসছে, অক্সিজেন লাগছে না, তাই আর বাড়ালাম না স্টেরয়েডটা। আচ্ছা। তো তারপরে আর তো সেরকম কিছু বলেনি, কোনো ওষুধও কিছু আর বাড়ায়নি, কিছুই বলেনি। হ্যাঁ, পেশেন্টের একটা যেটা সমস্যা হয়ে আছে, বুট শেপেড মানে হার্ট হয়ে আছে, একটু সিওপিডি সমস্যা, কারণ পেশেন্টের একটা স্মোকিং হিস্ট্রি ছিল ছোটোবেলা থেকেই এবং 64-এর কাছাকাছি এজ, সুতরাং এটা একটা নর্মাল প্রবলেম। এটা কয়েকদিন ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে পেশেন্টের হয়তো এই যে সমস্যাগুলো চলছে সেগুলো থাকবে না। আচ্ছা, আপনাদের ভিডিওটাকে আমি ডিজিটাল মিডিয়ায় দিতে পারি? দাও। হ্যাঁ দাও, সবাই জানবে তবেই তো না হবে। হোমিওপ্যাথিতে এরকম কোনো কাজ করানো যায়, শুধু সর্দি কাশিতেই খাওয়ায় না। অবশ্যই হ্যাঁ, অবশ্যই সবাই দেখবে তবে না জানবে। থ্যাংক ইউ। আপনারা ভিডিওটা দেখলেন, সেখানে যে রুগীটির কথা আমি বললাম, তো সেই রুগীটি কিন্তু কয়েকদিন ধরেই সমস্যা চলছিল এবং তার 3 মাস ধরে সমস্যা চলছে। বিগত 15 থেকে 20 দিন হলো তাকে অক্সিজেন সাপ্লাই নিতে হচ্ছিল 2.5 থেকে 3 লিটার। 2.5-3 লিটার অক্সিজেন সাপ্লাই মানে চিন্তা ভাবনার বাইরে কতটা অক্সিজেন সাপ্লাই নিতে হতে পারে। তার জন্য এই প্রেসক্রিপশন করার জন্য 60,000 টাকার ওপরে তার শুধু টেস্ট করানো হয়েছিল। হেন কোনো টেস্ট নেই যে সেখানে টেস্ট করানো হয়নি। দেখুন, রুগীর বাড়ির লোক ছেলে বলছেন যে কি কি টেস্ট করানো হয়েছিল। তারপরে একটা বলা হয় নিউমোনিয়া একটা কেস এসছে, সেখানে তাকে 3 লিটার করে অক্সিজেন চলছে এবং স্টেরয়েড চলছে। এরকম পরিস্থিতিতে যখন পেশেন্ট অক্সিজেন ছাড়া একটুও যেতে পারছে না, হাঁটলে হাঁপিয়ে যাচ্ছে, তখন আমি কত কম খরচে করেছি কি, একটা বেলেডোনা 35টা ডোজ দিয়েছি। কত টাকা খরচ হয়েছে সেখানে? যদি আমি ওষুধটা কিনি কত টাকা খরচা হবে? 50 টাকা, 60 টাকা। রুগী ডাক্তার দেখতে যেটুকু ফিস নেবেন সেটা পরের প্রশ্ন। আমি ধরুন অনলাইনে 400 টাকা ভিজিট নিই, আমি 400 টাকা ভিজিট নিয়েছি প্লাস 50 টাকার ওষুধ, 450 টাকা খরচা হয়েছে পেশেন্টে। তার মধ্যে দেখুন ওনার অক্সিজেনটা তারপর দিনকে ট্যাপিং করা হয়েছে। স্টেরয়েড যেটা চালাচ্ছিলেন, আমি হট করে বন্ধ করতে পারি না স্টেরয়েড, তাই বন্ধ করা হয়নি, কারণ ওনাকে যিনি দেখছেন চেস্ট মেডিসিনের ডাক্তার পালমোনোলজিস্ট, উনি দেখবেন, উনি দেখে সিদ্ধান্তটা নেবেন। লাং স্পেশালিস্ট আছেন উনি দেখবেন। দেখার পর এবার আপনারা চিন্তা ভাবনা করুন যে এই যে পেশেন্টের এতটা অক্সিজেন ছিল, তার সবসময় বুকে কষ্ট হচ্ছে, পেশেন্ট বাড়ির লোকজন বলছে ওষুধ খেতে খেতে সে বিছানার সাথে শয্যাশায়ী হয়ে যাচ্ছে, তার এতটাই কষ্ট হচ্ছে। এটা এমার্জেন্সি না? এমার্জেন্সি না। এমার্জেন্সি নিয়ে এর আগেও আমি একটা ভিডিও করেছি, দেখবেন, সেখানে ক্যান্সার সম্পর্কে আমি বলেছি। তাহলে ওষুধ সব জায়গায় কাজ করবে, সব জায়গায় কাজ করবে। হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন ম্যানেজমেন্টের বিষয়। তাহলে লোক যেটা বলেন তার সামনে আমি প্রতিষ্ঠা করলাম যে এমার্জেন্সি তো, এই ধরনের এমার্জেন্সি তো কিন্তু হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করা যায়। তা সত্ত্বেও তাহলে আমরা পাশাপাশি এরকম কথা শুনি কেন যে এমার্জেন্সিতে হোমিওপ্যাথি ব্যবহার করা যায় না, বা অ্যালোপ্যাথি ছাড়া গতি নেই, যার নেই কোনো গতি সে করে হোমিওপ্যাথি। এই চিন্তা ভাবনাগুলো কেন করি? এর পেছনে একটা কারণ আছে, কি জানেন? সে কারণটা হচ্ছে আমরা সব বিষয়ে জানি, সব জানতাম, আমরা সব কিছু বুঝি বা না বুঝি, নিজের মধ্যে একটা ইগো তৈরি করে নিই যে আমরা সব জানি। আমাদের কেউ কিছু জিনিস বোঝাতে পারে না, সত্যিই তাই।
মানুষ সব বোঝে। এবার বিষয়টা হচ্ছে এমন মানুষ পাওয়া যাবে না পৃথিবীতে যে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে তার কোনো উপকার হয় না, এটা বলতে পারা যাবে না। কারণ দিনের দিন আমরা দেখতে পাচ্ছি অ্যালোপ্যাথির থেকে হোমিওপ্যাথিতে কিন্তু মানুষের সংখ্যাটা অত্যধিক পরিমাণে বাড়ছে। এরপরে কতটা হচ্ছে তাহলেও আমরা এটা বলছি কেন? কারণ দেখুন অ্যালোপ্যাথিতে এই যারা আমরা বলি না, দেখবেন পাশাপাশি আমরা বলি জ্বর হয়েছে প্যারাসিটামল খেয়ে নাও, গলা ব্যথা হয়েছে অমুক অ্যান্টিবায়োটিক খেয়ে নাও, পেট খারাপ হয়েছে অমুক অ্যান্টিবায়োটিক খেয়ে নাও, কনস্টিপেশন চলছে অমুক সিরাপটা খাও, গ্যাস অম্বল হয়েছে অমুক জেলটা নিয়ে নাও কিংবা অমুক ট্যাবলেটটা নিয়ে নাও। ফলে অ্যালোপ্যাথিতে কয়েকটা ওষুধ আছে এবং তাদের ব্যবহার করা খুব সহজ এবং পার্টিকুলার কিছু মেডিসিন আছে। জ্বর হলে জানি না প্যারাসিটামল কোনো মানে জ্বরটাকে হয়তো সেই মুহূর্তের জন্য কমায়, আপনি অনেক যদি খোঁজ নেন তখন গিয়ে দেখবেন আমরা সাধারণত দুটো রোগের ভুগি, একটা হচ্ছে ক্রনিক আর একটা হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউট ডিজিজ মানে কি না, যে ওষুধটা যে রোগটা যদি আপনি ট্রিটমেন্ট নাও করেন কিছুদিন পর রোগীর দুটো অবস্থা হবে, এক হয় পেশেন্ট মারা যাবেন অথবা নিজেই রোগ সেরে যাবে। আর দ্বিতীয় হচ্ছে ক্রনিক, যেখানে ক্রনিক ডিজিজে কি হয় মানুষ মারা যায় না কিন্তু তার ভোগান্তিটা দীর্ঘদিন থাকে। এবারে আপনি বলুন একটা কথা যে ক্রনিক ডিজিজ বলতে যেগুলো বুঝি, যেমন হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, সুগার, নার্ভের সমস্যা, এরকম হাজারো ধরনের সমস্যা। যদি অ্যালোপ্যাথি এতটাই ভালো কাজ করতে পারে তাহলে ওষুধ খাওয়ানো সারা জীবন তাকে ওষুধ খেয়ে যেতে হয় কেন? আমি যদি অ্যালোপ্যাথি আমার ভালোই কাজ করে তাহলে আমি প্রেশারের ওষুধ খাওয়ার পর সারা জীবন আমাকে প্রেশার ওষুধ খেতে হবে কেন? কেন খেতে হবে? খাওয়া তো দরকার নেই। তাহলে বিষয়টা হচ্ছে কি না প্যালিয়েশন চলছে। প্যালিয়েশন মানে কি অ্যালোপ্যাথি ক্রনিক ডিজিজ ঠিক করতে পারে না, যদি ঠিক করতে পারতো তাহলে সারা জীবন ওষুধটা খাওয়াতে হতো না, আর তার পাওয়ারটাকেও বাড়াতে হতো না, মেডিসিনটাকে আমার চেঞ্জ করতে হতো না। আর কি হচ্ছে এবার অ্যাকিউট ডিজিজের কথায় আসি। অ্যাকিউট ডিজিজে কি হলো, পেশেন্টের প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি। অ্যাকিউট ডিজিজে কি হচ্ছে, অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে কারোর হয়তো দেখা গেল যে ডায়রিয়া এসছে, তো ওনারা কি ওষুধ দিচ্ছেন, ওনারা ওষুধ দিচ্ছেন যে ওই মুহূর্তের জন্য দেখবেন পায়খানা জাস্ট উল্টো দিকে, পায়খানা হলে পায়খানাকে বন্ধ করার ওষুধ দিচ্ছেন। ফলে শুধু ওই অবস্থাটাকে ম্যানেজমেন্ট করার ওনারা চেষ্টা করছেন। অ্যাকিউট ডিজিজ কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ সারাতে পারে না। আমি বুক টুকে বলতে পারি, এবং আপনারা লিটারেচার করুন, আপনারা তথ্য সংগ্রহ করুন, ইন্টারনেটে পড়াশোনা করুন, বই পড়াশোনা করুন, তাহলে আপনারা বলবেন এত মানুষ খাচ্ছে কেন, তার কাজটা কি? মানুষের ওই যে সময়টা, ওই অ্যাকিউট ডিজিজের ওই সময়টাকে যদি আমরা কাটাতে পারি তাহলে কিন্তু বেঁচে যাবে। ফলে অ্যালোপ্যাথি ওষুধ মানুষকে শুধু কেবলমাত্র সাপোর্ট দিচ্ছে, ওই সময় পাশ থেকে সাপোর্ট দিচ্ছে, সারানোর কিন্তু ক্ষমতা ওর নেই। যদি সারাতেই পারতো তাহলে অনেক কিছু হয়ে যেত। তাহলে প্যারাসিটামল খেলে জ্বর ছেড়ে যাওয়ার পর আবার জ্বর কিন্তু ঘুরে দ্বিতীয়বার আসতো না, আমাকে কথায় কথায় অ্যান্টিবায়োটিক দিতে হতো না, স্টেরয়েড দিতে হতো না। তা সত্ত্বেও তাহলে মানুষ এরকম বলছে কেন? কারণ ওই যে বললাম অ্যালোপ্যাথিতে যত সহজে আমরা একটা ওষুধের কথা বলে দিতে পারি যে আপনি অমুক ওষুধটা খেয়ে নিন, আপনি ওই জায়গাটা দেখুন, সেটা কিন্তু আমরা হোমিওপ্যাথিতে করতে পারি না। তার কারণ হচ্ছে কি না, গ্যাস অম্বলের জন্য নাক্স ভূমিকাও কাজ করতে পারে, কার্বোভেজও কাজ করতে পারে, ব্রায়োনিয়াও কাজ করতে পারে, বেলেডোনাও কাজ করতে পারে, রাস্টক্স কাজ করতে পারে, মেডোনিনাম কাজ করতে পারে, এরকম হিউজ ওষুধ আছে যেটা কাজ করতে পারে। এবার কোন ওষুধটা কাজ করবে তার জন্য আমাকে জানতে হবে, পড়তে হবে। সে তো আমার ইচ্ছা নেই, কিন্তু আমি তো সবটা জানি, নিজেকে তো ঠিক করে নিয়েছি। ফলে কি হবে, লোকের কাছে কেন প্রমাণ করব যে আমি কিছু জানি না এই বিষয়টা কিনি? তার থেকে একটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে দাও, কীরকম না কিছু কাজ সারে না, বা আমি খেয়েছিলাম আমার কাজ হয়নি। যে তাহলে হোমিওপ্যাথি সেখানে দোষটা ছিল না, যে সিলেকশন করেছিল তার দোষ ছিল, মানে যিনি হোমিওপ্যাথ ছিলেন তার দোষ ছিল, হোমিওপ্যাথির কিন্তু দোষ ছিল না। এবার আপনাকে একটু আলাদা আঙ্গিকে বলি, তার কারণটা হচ্ছে কি এতক্ষণ তো আমি আমার শিক্ষাটাকে নিয়ে বললাম মানুষের, কারণ মানুষ জানার চেষ্টাই করেন, তাই ওনারা এই মন্তব্যগুলো করেন। এরপরে হচ্ছে কি না, ধরুন আমাদের এখানে দেশে এই যে যদি আপনারা পশ্চিমবঙ্গের বাইরে যান তখন গিয়ে শুনবেন যে এই অ্যালোপ্যাথিটাকে ওরা ইংরেজ দাবাই বলে। তাহলে ইংরেজরা যখন এসেছিল তখন আমাদের এই অ্যালোপ্যাথি সিস্টেমটা ভারতবর্ষে আসে, যখন উপনিবেশ তৈরি হয়, ইউরোপিয়ান উপনিবেশ, তখন এই অ্যালোপ্যাথি সিস্টেমটা আসে। সেটা আজ থেকে কত বছর আগে, 250 বছর আগে, 300 বছর আগে।
তার আগে পর্যন্ত কি মানুষ ভারতবর্ষে রোগ হতো না? না, মানুষ সুস্থ হয়নি। তখন মানুষের রোগ হতো, মানুষ তখন সুস্থ হতো। কিভাবে সুস্থ হতো? না, তখন যেটা হতো সেটা আয়ুর্বেদিক চিকিৎসা ছিল। এবার দেখুন, এ বলাটার কারণ কি, এখন আপনারা আয়ুর্বেদিক ডাক্তার শুনতে পান, কবিরাজি ডাক্তার শুনতে পান। আগে পাড়ায় গ্রামে গ্রামে একজন করে আয়ুর্বেদিক ডাক্তার থাকতেন, তারা চিকিৎসা করতেন, কবিরাজ বলা হতো। এখন কিন্তু বৈদ্য বলা হতো, এখন কিন্তু দেখতে পাওয়া যায় না। অনেকের নামের পিছনে দেখবেন বৈদ্য লেখা থাকে, মানে তারা আগে প্রফেশনালিজমে ডাক্তার ছিলেন, এখন দেখতে পাওয়া যায় না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বিজনেস। এর কারণটা অনলি বিজনেস। কেন না, আপনি যদি কম পয়সায় সেরে যান তাহলে তো ব্যবসার চাকাটা, রোটেশনটা ঘুরবে না। আপনি যে বলছেন যে আপনার হোমিওপ্যাথি সম্পর্কে একটা মতামত প্রকাশ করছেন এবং সেটা নেগেটিভ, সব কিছু জানার পরও তার কারণ কি জানেন? আপনি বলছেন না, আপনার মাথায় ঢোকানো হচ্ছে। কেউ একজন ঠান্ডা ঘরে বসে আপনাকে শেখাচ্ছে। কারণ কি? ব্যবসা চলবে। এই লোকটির ক্ষেত্রে কি করা হলো? 60 থেকে 62,000 টাকার টেস্ট করানো হলো। তারপরে কি তাকে স্টেরয়েড দেওয়া হলো, অক্সিজেন সাপ্লাই দেওয়া হলো, আরো টেস্ট চলছে, রোটেশন চলছে। এই করতে গিয়ে কি করা হয়েছে, আগে আমরা কিন্তু হোমিওপ্যাথিটা অনেক পরে এসেছে, সেকেন্ড লার্জেস্ট সিস্টেম, কিন্তু হোমিওপ্যাথির ব্যবহার অনেক পরে এসেছে। এই একইভাবে আয়ুর্বেদটাকে কিন্তু ভারতবর্ষে শেষ করে দেওয়া হয়েছে। এখন আপনার বাড়ির পাশে যদি কোনো ওষুধের গাছ থাকেন, আপনারা নিজেরা জানেন না কিন্তু যে কোনো গাছে কাজ হবে। ফলে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আয়ুর্বেদে কাজ হয় না, গাছগাছড়ার ওষুধে কাজ হয় না। ফলে এখন আমরা অ্যালোপ্যাথি করে যাচ্ছি। কদিন পরে ধরুন এখন যে সিনারিও চলছে, তাতে কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের সংখ্যা দিনের দিন কমছে। এর পেছনে কারণও আছে। কারণ দেখুন, মানুষের জনসংখ্যা বাড়ছে, সেই অনুপাতে কিন্তু অ্যালোপ্যাথি কলেজগুলোও বাড়ছে। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আগে যতগুলো হোমিওপ্যাথি কলেজ ছিল, এখন ঠিক ততগুলোই হোমিওপ্যাথি কলেজ আছে। বরঞ্চ সেখানে সিট ফিল আপটা হচ্ছে না, সরকার চাকরি দিচ্ছে না, কোনো সেট আপ নেই। দীঘা থেকে দার্জিলিং চলে যান, কোনো ধরনের ব্যানার দেখতে পাবেন না। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমরা ধীরে ধীরে মানুষের মাঝখানে এইটাকে বলে দেওয়ার চেষ্টা করছি, হোমিওপ্যাথি খেলে কাজ হয় না, আপনার হোমিওপ্যাথি থেকে সরে আসুন, অ্যালোপ্যাথিতে আসুন। তাহলে কেন? বিজনেস হবে, রোজগার হবে, সিস্টেম চলবে। আপনারাও সেই প্রলোভনে পা দিচ্ছেন। আজ থেকে কিছুদিন আগে যখন কোভিড হয়েছিল, কোভিডের নতুন রোগ ছিল, তার কোনো ওষুধ অ্যালোপ্যাথির কাছে ছিল না। তা সত্ত্বেও মানুষের যখন নার্সিংহোমে হসপিটালাইজড হয়েছিলেন, লক্ষ লক্ষ টাকার বিল হয়েছিল, মানুষ প্রাণ বাঁচানোর জন্য সেটাই করেছিলেন। এইভাবে যখন আপনারা বলবেন না না হোমিওপ্যাথি খেলে কিছু কাজ হয় না, আমরা অ্যালোপ্যাথিতে যাব, এইভাবে হোমিওপ্যাথি সিস্টেমটা শেষ হয়ে যাবে। আজকে যে লোকটি 400 টাকায় ভালো হয়ে গেল, আমি 400 টাকা অনলাইনে ফিস নিয়েছিলাম বলে তার 400 টাকা লেগেছে। যদি আমি ফিসটা না নিতাম তাহলে ওষুধের জন্য তার কত টাকা খরচা হতো? 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা। তাহলে উনি 50 টাকায় ভালো হয়ে যেতেন। আর আজকে যদি আমি ওনাকে না দেখতাম তাহলে খরচাটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তো, 1 লাখ 1.5 লাখ টাকা বেড়ে যেত। একদিন মানুষের সেই অবস্থাটাই হবে। পেটের নুন ভাতের জোগাড় হবে না, কিন্তু আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। পাশে হোমিওপ্যাথি, তার অল্টারনেট আমি কোনো কিছু খুঁজে পাবেন না। এখন যেমন আমরা আয়ুর্বেদিক ওষুধে অল্টারনেট খুঁজে পাই না, আর কদিন পর হোমিওপ্যাথি অল্টারনেট খুঁজে পাবেন না। নিজেরা কারুর প্রলোভনে পা দেবেন না, কারুর কথা শুনবেন না, নিজেরা যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করুন। দেখবেন আমার এই ভিডিওটা শোনার পরে কত অ্যালোপ্যাথি কোয়াক, অ্যালোপ্যাথি ডাক্তার, অ্যালোপ্যাথি ভালোবাসেন, এরকম কত লোক কমেন্ট করবেন। সেটা আমাদেরকে সহ্য করতে হবে জেনে রেখেই আমি ভিডিওটা করেছি। কারণ বলেছিলাম যুক্তি অতি তেঁতো হয়, কারণ সেটা পিন পয়েন্ট হয়, একদম ঠিক জায়গায় লাগবে। আমি সেই জায়গায় বলার চেষ্টা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে যুক্তিটাকে নিয়ে, তাহলে লোককে জানান। আর থাকলো দেখুন ভিডিও কলের কথা, তো এই রুগীকেও কিন্তু আমি ভিডিও কলেই দেখেছিলাম। সুতরাং চোখটাকে আমার ঠিক রাখতে হবে, রুগীটাকে আমি দেখছি কেমন করে, আমাকে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করতে হবে। সবসময় পার্টিকুলার কোনো চিন্তা ভাবনাকে ফিক্সড করে যদি আমরা চিন্তা ভাবনা করতে থাকি, তাহলে কিন্তু আমাদের এটা গোড়ামি হয়ে যাবে।
গোঁড়ামি যদি মনের পরিবর্তন না ঘটানো যায়, চিন্তার পরিবর্তন না ঘটানো যায়, তাহলে কিন্তু নিজের বিকাশ সম্ভব নয়, আত্মবিকাশ জীবনে করবে না। আপনি ধীরে 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 শেষের দিকে চলে যাবেন। আশা করি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি, কারণ এরপরে আরও অনেক কিছু বলা যায়, আমি কিন্তু বললাম না, আপনারা বাকিটা নিজে বুঝে নেবেন। দেখবেন যখনই হোমিওপ্যাথিটা একটু পিকের দিকে ওঠে, মানুষ একটু হোমিওপ্যাথির দিকে যায়, তখনই খবরের কাগজে বিভিন্ন জায়গায় একটা বিরাট বড় বড় করে পোস্টার বেরোয়, কি হোমিওপ্যাথি ওষুধ ব্রিটেনে টেস্ট করা হয়েছিল, কাজ হয়নি, ক্যান্সেল করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় দেখানো হয়েছিল, কাজ হয়নি, ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ইভিন আপনি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে উইকিপিডিয়ায় সার্চ করুন, দেখবেন লেখা থাকবে প্লাসিবো সায়েন্স। দ্যাট মিনস প্লাসিবো কোনো কাজ করে না। যদি কোনো কাজই না করে থাকে, তাহলে এই লোকটির অক্সিজেন টেক করে কমলো, এত মানুষ কি করে ভালো হয়? আমি প্রতিটা ভিডিওতে যতগুলো দেখাচ্ছি, আমি কি প্লাসিবো সায়েন্স করছি? যদি কোনো প্লাসিবো সায়েন্সই হয়, তাহলে একটা সায়েন্স কি করে 250 বছর এক্সিস্ট করতে পারে? এই চিন্তা ভাবনাগুলো নিজেদের মাথায় রাখুন, আনুন, তবে আপনারা ভালো থাকবেন। আর অ্যালোপ্যাথিকে নিয়ে আসা মানে খাল কেটে কুমির ডাকা। একটা রোগকে ডাকতে সারাতে মানে উপশম দিতে গিয়ে, সারায় তো না, উপশম দিতে গিয়ে দেখবেন আরো 50টা রোগ এসে বাসা বাঁধছে সাইড এফেক্ট হিসাবে। কিভাবে ভবিষ্যৎ জীবনটাকে ঠিক করবেন, কার হাতে তুলে দেবেন, সেটা নিজেরা ভেবে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেশা থেকে সরে আসুন, আপনাদের শুভ বুদ্ধির উদয় ঘটুক, আর ভালো লাগলে শেয়ার করে দিন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।